বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাণগত রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে, সেটা হচ্ছে টাইট্রেশন। কেমন? তো যাই হোক, চলে যাই আমরা আজকের আলোচনায়। তো টাইট্রেশনটা কি? টাইট্রেশন হচ্ছে যে জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিকে টাইট্রেশন বলে, অবশ্যই উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে। তাহলে আরেকবার আসি, উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিকে টাইট্রেশন বলে। আমরা বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। এখানে দুটো পাত্র রাখা হয়েছে। একটা পাত্রে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা পাত্রে রাখা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার। হ্যাঁ, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা দেওয়া নেই। আমরা কি করব? এই জানা ঘনমাত্রার অর্থাৎ প্রমাণ দ্রবণের সাহায্যে, জানা ঘনমাত্রা অর্থাৎ প্রমাণ দ্রবণের সাহায্যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা নির্ণয় করব। তো প্রমাণ দ্রবণ কি? যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে আমরা বলি প্রমাণ দ্রবণ। তো এক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা আমাদের জানা আছে, এখানে এটা প্রমাণ দ্রবণ। এটার সাহায্যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা নির্ণয় করব। এই প্রক্রিয়াটা হচ্ছে আসলে টাইট্রেশন। তো সেক্ষেত্রে কীভাবে আমরা নির্ণয় করব? যেহেতু এটা একটা অ্যাসিড এবং এটা একটা ক্ষার, অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে প্রশমিত হয়ে যাবে। হ্যাঁ, তো এই প্রশমন যখন ঘটে যাবে তখন নির্দিষ্ট পরিমাণ অ্যাসিডকে প্রশমিত করতে কী পরিমাণ ক্ষারের প্রয়োজন হচ্ছে এটা আমরা বের করব। বের করার পর বিক্রিয়ার থেকে মোল সংখ্যার অনুপাত বের করব। এটা শেষে ক্যালকুলেশন করলে আমরা ঘনমাত্রা নির্ণয় করতে পারবো। তবে আমি যে টাইট্রেশনটা এখন দেখাবো সেটা অ্যাসিড ক্ষার টাইট্রেশন, কিন্তু এটা আন্দোলন বিজারণ টাইট্রেশনও হতে পারে। তো যাই হোক, আমরা কিভাবে জানা দ্রবণের ঘনমাত্রা অর্থাৎ প্রমাণ দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব, পুরো প্রসিডিউরটা একটু ভালো করে দেখে নেই। টাইট্রেশন প্রক্রিয়ায় চিত্রে প্রদর্শিত বুলেট ব্যবহার করা হয়। বুলেটের একটি প্রান্তে খোলা থাকে এবং এক প্রান্তে কর্ক লাগানো থাকে। এই কর্ক ঘুরিয়ে বুলেট থেকে দ্রবণ ফেলানো যায়। কর্কটি বাম হাত দিয়ে নিয়ন্ত্রণ করতে হয় এবং কনিক্যাল ফ্লাস্কটি ডান হাত দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়। যদি কর্ক এভাবে ঘোরানো হয় তাহলে কর্ক বন্ধ হয়ে যাবে, আবার কর্ক খুলে যাবে। টাইট্রেশন প্রক্রিয়ায় আমাদের বুলেটটি অবশ্যই যাতে পরিষ্কার থাকে সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। এরপর কর্কটি বন্ধ করে যে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব, ধরলাম ক্ষার দ্রবণ, এই ক্ষার দ্রবণ বুলেটটি নিয়ে রিন্স করতে হবে, অর্থাৎ ওই ক্ষার দ্রবণ দিয়ে বুলেটটি ধুয়ে ফেলতে হবে। কীভাবে ধুয়ে ফেলতে হবে? এভাবে যদি আমরা বুলেটটি একটু দুই একবার ঘোরাই তাহলে বুলেটের যে পানিগুলো ছিল সেগুলো ওই ক্ষারের মধ্যে দ্রবীভূত হয়ে যায়, ফলে বুলেটে কোনো অবশিষ্ট পানি থাকে না। সবার শেষে ওই ক্ষার দ্রবণ আমরা বুলেট থেকে ফেলে দেব। এটাকে রিন্স বলে। এটাকে 3 বার করতে হবে। এরপর একটি ফানেলের সাহায্যে আমরা বুলেটে যে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব সেটা নেব। বুলেট পূর্ণ হলে ফানেল অপসারণ করব। এখন বুলেটে কর্ক থেকে যদি কোনো বাবল থাকে, এই বাবল দূর করতে হবে। কর্কটি কয়েকবার জোরে জোরে ঘোরালে এই বাবল দূর হয়ে যাবে। বাবল দূর করানোর পর আমরা বুলেটটি চোখ বরাবর নিয়ে আসবো, উপরের তলটি। একটি কাগজ যদি ধরি তাহলে আমাদের প্রাথমিক পার্টটি কত সেটা দেখা যাবে। এটা 0 হলে ভালো, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 1.18 মিলিলিটার। এরপর পিপেটের সাহায্যে যে দ্রবণের সাহায্যে আমরা ঘনমাত্রা নির্ণয় করব তার আয়তন মাপব। পিপেট 5 মিলিলিটার, 10 মিলিলিটার, 20 বা 25 মিলিলিটার হয়। আমরা এখানে 25 মিলিলিটার একটা পিপেট নিচ্ছি। এই পিপেটের সাহায্যে আমরা প্রমাণ দ্রবণ এর আয়তন সঠিকভাবে নির্ণয় করব। পিপেট ফিলার, এটা দিয়ে পিপেটের দ্রবণ তোলা হয়। এর 3টি প্রান্ত থাকে, এ, এস, ই। এ প্রান্তে চাপ দিলে পিপেট থেকে বায়ু বাইর হয়ে যায়। এস প্রান্তে চাপ দিলে পিপেটে দ্রবণ ওঠে এবং ই প্রান্তে চাপ দিলে পিপেট থেকে দ্রবণ নেমে যায়। তো পিপেট ফিলারে এভাবে চাপ দিলে বায়ু বাইর হয়ে যাবে। এরপর যে প্রান্ত দিয়ে দ্রবণ বাইর হয় সেখানে পিপেট ঢোকানো হয়। এভাবে দ্রবণে পিপেট দেওয়ার পর ওই যে এস প্রান্ত যদি চাপ দেওয়া হয় তাহলে যে দ্রবণের সাহায্যে ঘনমাত্রা নির্ণয় করব অর্থাৎ প্রমাণ দ্রবণ, সেটা পিপেটে ধীরে ধীরে উপরে ওঠা শুরু হবে।
পিপেটে যে একটা দাগ থাকে নির্দিষ্ট, ওই দাগ বরাবর আমরা চোখ রাখব এবং দাগ বরাবর চোখ রাখার পর আমরা লোয়ার মিনিসকাস দেখতে হবে। এই লোয়ার মিনিসকাস পর্যন্ত দ্রবণ উঠে গেলে আমরা আর পিপেটের দ্রবণ তুলব না। এরপর পিপেটটি কনিক্যাল ফ্লাক্সের কাছে এনে যদি আমরা প্রান্তে চাপ দিই তাহলে পিপেট থেকে যে প্রমাণ দ্রবণ সেটা কনিক্যাল ফ্লাক্সে চলে যাবে এবং যখন দ্রবণ সম্পূর্ণভাবে কনিক্যাল ফ্লাক্সে যাবে আমরা পিপেট ফিলারটা খুলিয়ে নেব। পিপেট ফিলার খুলে নেওয়ার পর আমাদের পিপেটে একেবারে শেষ প্রান্তে একটি ফোঁটা থেকে যেতে পারে। এই ফোঁটাটিকে আমরা ফেলানোর জন্য পিপেটের শেষ প্রান্তটি কনিক্যাল ফ্লাক্সের নিচে টাচ করব। টাচ করলে পিপেট সম্পূর্ণ দ্রবণ কনিক্যাল ফ্লাক্সে চলে যাবে। এরপর কনিক্যাল ফ্লাক্সে যে আমরা প্রমাণ দ্রবণটা নিয়েছি ওখানে কয়েক ফোঁটা নির্দেশক যোগ করব। ধরলাম এখানে অ্যাসিডীয় দ্রবণ, অ্যাসিডীয় দ্রবণে আমরা ফেনফথলিন নির্দেশক দিচ্ছি। অ্যাসিডীয় দ্রবণে ফেনফথলিন নির্দেশক কোনো বর্ণ দেখায় না। এরপর এই কনিক্যাল ফ্লাক্সটি ঠিক বুলেটের নিচে নিয়ে ধীরে ধীরে ফোঁটায় ফোঁটায় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ এখানে ফেলানো হচ্ছে এবং দ্রবণের বর্ণ আমরা লক্ষ্য রাখব। দ্রবণের বর্ণ যখনই পরিবর্তন হয়ে যাবে তখনই বুঝবো যে বিক্রিয়া শেষ হয়ে যাবে। এটা যেহেতু অ্যাসিড ক্ষার টাইট্রেশন, তাই বিক্রিয়া যখন শেষ হয়ে যাবে তখন নিরপেক্ষ দ্রবণ তৈরি হবে। নিরপেক্ষ দ্রবণ তৈরি হবে কীভাবে বুঝবো আমরা? যখন দ্রবণের বর্ণ চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা ধীরে ধীরে যে বুলেট থেকে ফোঁটায় ফোঁটায় যে দ্রবণটা দিচ্ছিলাম সেই দ্রবণটা সমাপ্তিবিন্দু আমাকে খুব কেয়ারফুলি নিয়ন্ত্রণ করতে হয়। যখনই বুঝবো যে বিক্রিয়ার বর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে লাস্ট ড্রপটি কনিক্যাল ফ্লাক্সের গায়ে দিয়ে পানি দিয়ে ধুয়ে দিতে হবে। এই যে বিক্রিয়া শেষ, অর্থাৎ বিক্রিয়া সমাপ্তি হয়ে গেল এবং লাস্টে যে ড্রপটা আমরা পেলাম এটাকে সমাপ্তিবিন্দু বলা হয়। এবং বুলেট থেকে আমরা শেষ পার্টটা নিয়ে নিলাম। শেষ পার্টটা হচ্ছে 10.22 মিলিলিটার। তাহলে আমরা এতক্ষণ থেকে যে কাজটা করলাম এই কাজটা একটু প্রথমে আমরা যে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব সেই দ্রবণ দ্বারা বুলেটটি পরিষ্কার করব। এই পরিষ্কার করাকে রিন্স বলা হয় এবং এই রিন্সটাকে 3 বার করব। এরপর ওই দ্রবণ দ্বারা আমরা বুলেটটি পূর্ণ করব। যদি কর্কের কাছে কোনো বাবল থাকে সেই বাবল দূর করব। দ্রবণটির প্রাথমিক পার্ট 0 হওয়া ভালো, তবে 0 না হলে সমস্যা নেই। তো আমরা এভাবে কি করব, প্রাথমিক পার্ট নেব, নেওয়ার পর নির্দেশক যোগ করব। কোথায়? যে দ্রবণের সাহায্যে ঘনমাত্রা নির্ণয় করব সেখানে। এরপর আমরা কী করব, টাইট্রেশন করব। টাইট্রেশন প্রক্রিয়া সমাপ্তিবিন্দু অর্থাৎ বর্ণ পরিবর্তনের মাধ্যমে আমরা সমাপ্তিবিন্দু পাবো। সমাপ্তিবিন্দুটি কনিক্যাল ফ্লাক্সের গায়ে স্পর্শ করে পানি দিয়ে ধুয়ে নেব, এটাকে সমাপ্তিবিন্দু বলে। এরপর আমরা সমাপ্তিবিন্দুর পর সমাপ্তি পার্ট নেব এবং সবার শেষে ক্যালকুলেট করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কী দেখলাম? আমরা দেখলাম যে অ্যাসিড দ্রবণকে প্রশমিত করতে ক্ষার দ্রবণ কতটুকু লাগলো। তো আমরা কীভাবে বের করব? আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন কত, 25 মিলিলিটার আমরা নিয়েছিলাম পিপেটের সাহায্যে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা ছিল কত, 0.1 মোলার। কেমন? এই যে অ্যাসিডের কনিক্যাল ফ্লাক্সে ছিল একে প্রশমিত করতে আমরা দেখলাম যে ক্ষার কতটুকু লাগলো। এটা কীভাবে বের করলাম? যে ক্ষারের প্রাথমিক যে পার্টটা কত ছিল, বুলেট পার্ট ছিল 1.18 মিলিলিটার এবং এই সেলকে প্রশমিত করতে আমরা শেষ পার্টটা দেখেছিলাম কত, 10.22 মিলিলিটার। কেমন? তো প্রাথমিক পার্ট থেকে যদি আমরা শেষ পার্ট বাদ দেই তাহলে আমাদের কি ব্যবহৃত ক্ষারের আয়তন আমরা পাবো। তাহলে আমরা কী করব, যে শেষ পার্ট থেকে প্রাথমিক পার্ট যখন বাদ দিব সুতরাং ক্ষারের আয়তন হবে কত, 9.04 মিলিলিটার। অর্থাৎ 10.22 থেকে 1.18 বাদ দিলে আমরা পাবো 9.04 মিলিলিটার। কেমন? তো যদি ক্ষারের আয়তন আমরা পেয়ে যাই তাহলে ক্ষারের ঘনমাত্রা আমরা বের করবো। S2 সমান আমরা এখন কিভাবে ঘনমাত্রা নির্ণয় করবো আমরা দেখি। যেহেতু এটা একটি অ্যাসিড ক্ষার টাইট্রেশন বিক্রিয়া
তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করবে এবং লবণ ও পানি তৈরি হবে, হ্যাঁ, অর্থাৎ বিক্রিয়াটা কি প্রশম হয়ে যাবে। তো নির্দেশক যে আমরা ব্যবহার করেছিলাম, এই নির্দেশক আমাদের কী নির্দেশ করেছিল, যে অ্যাসিডীয় দ্রবণে নির্দেশক বর্ণহীন ছিল, কিন্তু যখন বিক্রিয়া শেষ হয়ে যাবে তখন নির্দেশকটার বর্ণ পরিবর্তনের মাধ্যমে আমাদের জানিয়ে দেবে যে বিক্রিয়া শেষ। যাই হোক, বিক্রিয়াটা কী ছিল, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করবে। তো বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে যে এর এক মোলের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করছে। তাদের এদের মোল সংখ্যার অনুপাত কত, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলের অনুপাত হচ্ছে 1:1। তাহলে আমরা 1:1 পাওয়ার পর মোলের জায়গায় কী লিখবো, ঘনমাত্রা গুণন আয়তন। কেন লিখবো, আমরা কি জানি যে দেখো VS যদি আমরা বসাই দিই তাহলে ভি এর একক কি, লিটার, আর ঘনমাত্রার একক কি, ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার। তাহলে লিটার কেটে গেলে থাকবে কি, আমাদের থাকবে হচ্ছে মোল। তাহলে কি মোলের পরিবর্তে আমরা কী লিখতে পারি, মোলের পরিবর্তে আমরা লিখতে পারি V গুণন S। তাহলে কি মোল সংখ্যা পেয়ে গেছি, তাহলে কি মোলের জায়গায় ঘনমাত্রা গুণ আয়তন বসাই দিলাম, এরপর যদি আমরা বর্জ্য গ্রহণ করি এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা এখানে রেখে দিই, তাহলে আমরা কি এভাবে পাবো, মান কি, HCl এর আয়তন 25 মিলিলিটার, এই ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার, আর ক্ষারের যে আয়তনটা সেটা আমরা বললাম 9.04 মিলিলিটার। আমরা যদি এটা ক্যালকুলেটর হিসেব করি তাহলে পাবো কত, 10.28 মোলার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা জানা ঘনমাত্রার HCl দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রার সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা নির্ণয় করলাম। এটাই হচ্ছে আসলে টাইট্রেশন। তো এক্ষেত্রে আমাদের টাইট্রেশনের সমাপ্তি বিন্দু নির্ণয়ে সাহায্য করলো কে, নির্দেশক। তো নির্দেশক কি, যে পদার্থ টাইট্রেশনের সমাপ্তি বিন্দু নির্ণয়ে সাহায্য করে তাকে বলা হচ্ছে নির্দেশক। সবার শেষে আমরা কি দেখলাম, যে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে সমাপ্তি বিন্দু নির্ণয়ের মাধ্যমে জানা ঘনমাত্রা দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিকে হচ্ছে টাইট্রেশন। আমরা এটা অ্যাসিড ক্ষার টাইট্রেশন দেখলাম। এই টাইট্রেশন জারণ বিজারণ টাইট্রেশনও হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা পুরো প্রসেসটা বুঝেছ। ভালো করে কয়েকবার ভিডিও দেখো, তাহলে অবশ্যই বুঝবা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই কামনায়। আসসালামু আলাইকুম।